আজ থেকে মাস ৬ আগে কল্যাণী জেএনএম হাসপাতালে একটা বেশ ভয়ঙ্কর ঘটনা পৃথার জীবনে ঘটে যায়। এবং ও যখন আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছে, ধরুন ওই ১ মাস আগে ও ইমেলটা করেছিল, তো ও লিখেছে তখনও পর্যন্ত কিন্তু ওর জীবনে সেই ট্রমাটা রয়েছে এবং ও জানে না যে এই ট্রমাটা থেকে অ্যাকচুয়ালি ও কী করে বেরোবে। ও অনেক চেষ্টা করছে, কিন্তু এখন অবধি ও নাকি সেই ট্রমাটা থেকে বেরোতেই পারেনি। তো আপনারাও ভাবছেন যে কল্যাণী জেএনএম হাসপাতালে এমন কি ঘটনা ঘটেছিল পৃথার সাথে যার জন্য ওর এই অবস্থা হলো। তো সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের এই আজকের এই এপিসোডটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে শুনতে হবে। আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে মানুষের জন্য বিপদ অপেক্ষা করে এবং মানুষকে এখনকার দিনে কতটা সজাগ হতে হয় এই বিপদ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। আমি সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের ঘটনাটা ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু বেশ ভয়ের একটা ঘটনা এবং এই ঘটনাটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে নিজেদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারেন। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি ডেসক্রিপশানে রয়েছে। আর ঘটনা যখন পাঠাবেন দু একটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে ঘটনা যেন সকলের শোনার মতো হয়, কোনো বিদ্বেষমূলক কিছু না থাকে এবং ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। ব্যাস এ দুটোই। চলুন এবারে চলে যাই সরাসরি আজকের ঘটনায়। তো প্রথমেই আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশানে বললাম যে আমাদের এই ঘটনাটা পাঠিয়েছে পৃথা। এই ঘটনাটা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে এবং কিছু আগের কথা আপনাদেরকে বলে নিতে হবে, কারণ সেই কথাগুলো কিন্তু এই ঘটনার সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। পৃথা জানিয়েছে যে ওর কল্যাণীতে আজ থেকে প্রায় 12 বছর আগে বিয়ে হয়েও আসে এবং কল্যাণীতে যখন ও আসে বিয়ে হয়ে, তো তখন ওর অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। কল্যাণী এর আগে কোনো দিনই আসেনি। তো বিয়ের প্রথম সব কিছু খুব ভালোই চলছিল। ওর হাজব্যান্ড একটা জায়গায় চাকরি করত, একটা মানে জয়েন্ট ফ্যামিলিতেও বিয়ে হয়ে আসে। ওর বেশ সুখেই সংসার কাটছিল। কিন্তু বিয়ের 2-2.5 বছর পর থেকে ও বুঝতে পারে যে ওর হাজব্যান্ড ওকে ছোটোখাটো বিষয়েও খুব মিথ্যে কথা বলছে। এবার ও যখন প্রথম এটা বুঝতে পারে যে ওর হাজব্যান্ড ওকে মিথ্যে কথা বলছে, ওর সাথে কখনো কিছু জিজ্ঞেস করলে ওর সাথে মিসবিহেভ করছে, তো প্রথম বিষয়টাকে একটু ইগনোর করার চেষ্টা করে। ভাবে যে ঠিক আছে, হাজব্যান্ড হয়তো কোনো কারণে মাথা গরম আছে বা হয়তো কোনো কাজে নিয়ে ও খুব চিন্তিত রয়েছে, ফেঁসে আছে, তো সেই জন্য হয়তো এরকম একটা বিহেভিয়ার করছে। কিন্তু যখন আস্তে আস্তে এটা আরও বেশি বৃদ্ধি পেতে থাকে এবং মাঝে মধ্যে কী হতো, ওর হাজব্যান্ড বাড়ি ফিরত না, তখন কিন্তু ওর সন্দেহ হয় যে একটা মানুষ এত মিথ্যে কথা বলছে, ছোটোখাটো বিষয়ে রাগারাগি করছে, যেটাও বিয়ের পর থেকে 2 বছরটাকেও অ্যাটলিস্ট দেখেনি, কি ব্যাপার। তো খোঁজ খবর করা শুরু করে এবং খোঁজ খবর করা যখন শুরু হয় তো তখন ও যখন মানে মোটামুটি যখন ওর বিয়ের 3 বছর হবে ঠিক সেই সময় ও মানে এমন একটা সত্যির মুখোমুখি হয় যেটা ওর পায়ের তলার জমিটাকে পুরো কেড়ে নিয়েছিল। ও জানতে পারে যে ওর হাজব্যান্ডের আর একটা বিয়ে রয়েছে এবং শুধু বিয়ে রয়েছে তা নয়, সেই ঘরে কিন্তু একটা বাচ্চাও রয়েছে, একটা মেয়ে রয়েছে। এবং সেই বিয়েটা আজ থেকে অনেক দিন আগে হয়েছিল, প্রায় 8 বছর আগে তার সাথে বিয়ে হয় এবং সেই বিয়েটা থাকাকালীন পুরো জিনিসটাকে না জানিয়ে পুরোটাকে কভার আপ করে এই পৃথার সাথে ওর হাজব্যান্ডের বিয়ে হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ এবং পৃথার বাপের বাড়ি অনেক দূর, ওর বাড়ি হচ্ছে বর্ধমানে। এবার ওর বাপের বাড়ির লোক বিয়ের আগে অবশ্যই ছেলের খোঁজ খবর নিয়েছিল, কিন্তু সেভাবে না এই ইনফরমেশনগুলো কোনো কারণে পায়নি। এবং আরও বড় সত্যির মুখোমুখিও তখন হয় যখন জানতে পারে যে পৃথার শ্বশুর বাড়ির লোক অর্থাৎ ওর বরের বাবা মা, তারা কিন্তু এই বিয়েটার বিষয়ে জানতো এবং শুধু বিয়েটার বিষয়ে জানতো তাই নয়, বাচ্চাটাও কিন্তু পৃথার বিয়ের আগেই হয়েছিল।
সেটাও জানতো। কিন্তু তাদের বক্তব্য ছিল যে আমার ছেলে আমাদেরকে না জানিয়ে বিয়েটা করেছে, মেয়েটাকে দেখতে শুনতে খুব একটা ভালো নয়, ভালো বাড়ির মেয়ে নয়, আমরা এই বিয়ে মানি না। তো সেই জন্য অফিসিয়ালি তাকে বাড়িতে তুলে আনা, বাড়ির বউয়ের মর্যাদা দেওয়া, সেটা কোনোদিনই হয়নি। কিন্তু সেই বিয়েটা ছিল, বিয়ে বাচ্চা আছে, সেটা এরা সবাই জানতো। তারপরে একটা দীর্ঘদিন টানাপোড়েন চলে এবং তার কিছুদিন পরে আর কি ওই বউয়ের সাথে, মানে ওর বরের যে প্রথম পক্ষের যে স্ত্রী, তার সাথে ওর বরের কিছু একটা নিয়ে মনোমালিন্য হয় এবং তারপরে সেখানে দূরত্ব বাড়তে থাকে এবং ওর বরের সাথে আর কি তার প্রথম স্ত্রীর সম্পূর্ণ রকমভাবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং এই যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার সুযোগে ওর বাড়ির লোক, মানে ওর বরের বাড়ির লোক ওর বরকে বলে যে দেখ, ওই মেয়েকে তো আমরা কোনোদিনই মানিনি, তো তুই এককালীন কিছু টাকা পয়সা দিয়ে দে। তো সেই সময় মানে ওর শ্বশুর মশাই কিছু টাকা দেয় এবং ওর শাশুড়ি মা কিছু গয়না বেচে আরও কিছু টাকা দেয়, দিয়ে বলে যে তুই এই টাকাগুলো দিয়ে দে, মেয়েটার ভবিষ্যতের জন্য আর তো বলতে পারবে না, তো তুই সব সম্পর্ক ছিন্ন করে দে। এবার ওর বর তাই করে, কারণ তার আগে ওদের মধ্যে একটা সমস্যা চলছিল। সেটা কি সমস্যা ছিল সেটা আমি পরে আপনাদেরকে বলবো। তো যা হোক তাই, তখন সেই বউকে বলে যে আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, তো তুমি টাকা নিয়ে নাও। তো সেই বউও তখন বলে যে ঠিক আছে, তুমি মেয়ের জন্য এককালীন কিছু টাকা দাও। এবং সেই সময় গয়নাগাটি বলুন বা টাকা পয়সা বলুন, সব মিলিয়ে মোটামুটি ওই 10 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্টের টাকা, ওই 8-9 লাখ টাকা মতো দিয়ে দেওয়া হয়। এবার সেই বউ বলে যে ঠিক আছে, তুমি পুরো ফ্রি, তোমাকে আমি আর জ্বালাতন করব না, আমি এবার মেয়ের দায়িত্ব আমার পুরো, আমি ওকে মানুষ করব। এবং বলা হয় যে সেই টাকা মানে 90% ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হবে মেয়ের নামে। তো সেটাই হয় এবং তারপরে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। এবং যখন পুরোপুরি কাট আপ হয়ে গেল, তখন যেটা হলো সেটা হচ্ছে যে পৃথার বরের সাথে পৃথার বিয়ে হয়ে গেল, সম্বন্ধ দেখে বিয়ে হয়ে গেল। এবং ওরা ভাবলো যে ঠিক আছে, প্রথম পক্ষের বউ মেয়েকে আমরা টাকা দিয়ে সরিয়ে দিয়েছি, সেও টাকা নিয়ে খুশি, আমরা এবার ছেলের বিয়ে দিই। ছেলেও নাচতে নাচতে বিয়ে করলো। এবং এই যে একটা আগে বিয়ে ছিল, একটা বাচ্চা আছে, সেই বিষয়ে কেউ কিন্তু কোনো কথা বলল না। এবার এইগুলো যখন পৃথা জানতে পারলো, ও একদম আকাশ থেকে পড়ল এবং স্বাভাবিকভাবেই ওর স্বামীকে জিজ্ঞেস করছে, শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করছে যে এত বড় একটা বিষয়, একটা বিয়ে হয়েছে, সেই বিয়েটা মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রি হয়নি, কিন্তু একটা মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে এবং যে মানে প্রথম পক্ষের যে স্ত্রী, তার বাড়ির লোকেরা জানে, তার কিছু আত্মীয় স্বজন জানে, এবং যেহেতু বাড়ি থেকে মেনে নেয়নি, তো সেই মেয়েটি তার বাপের বাড়িতেই থাকতো, সেখানকার আশেপাশের লোকজন জানে যে এর বর এদের মেয়ে। তো তুমি বললো যে তোমরা কি একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি, একটা বাচ্চা রয়েছে। তো এই ধরনের যখন লজিক্যাল কোশ্চেনগুলো পৃথা ওর হাজব্যান্ডকে করছে বা শ্বশুর শাশুড়িকে করছে, স্বাভাবিকভাবেই কোনো অ্যান্সার পাচ্ছে না। শুধুমাত্র ওর বর বলছে যে দেখো, আমি তোমাকে জানাইনি, তখন জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু এখন যখন তুমি সব কিছু জেনে গেছো, শুধু এটুকু জেনে রাখো, আমি এই বিষয়টাকে কিছুদিনের মধ্যেই ঠিকঠাক করে দেব। তো শুধু তুমি আমাকে কোনো প্রশ্ন করো না, আমি এখন কিছুদিন এভাবেই কাটাবো, তারপরে আমি সময় সুযোগ বুঝে পুরো বিষয়টাকে একদম ঠিকঠাক করে আমি আবার তোমার সাথে যেরকম সংসার করছি আমি সেরকমই সংসার করব। কিন্তু তোমাকে আমি এখন সংসারে একটু কম টাকা পয়সা দেব, সংসারে একটু সময় আমি কম দেব, এবং তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। তো এই কথাটা যখন পৃথা শোনে, ওর আরও রাগ হয় যে এটা আবার কীরকম বিষয়, তাহলে তোমাদের মধ্যে কি চলছে, মানে তুমি দুদিকেই সংসার করবে, এটা কি করে সম্ভব? এবং যেহেতু বিয়ে হয়েছে, তাদের একটা বাচ্চা আছে, তো যদি ছাড়াছাড়ি করতেও হয় তাহলে সেটা খাতায় কলমে হোক, অফিসিয়ালি হোক, কারণ একটা সম্পর্ক তো এইভাবে তো আর মানে ছেলে খেলা নয় যে আজকে বিয়ে করলাম, বাচ্চা হলো, কালকে বললাম যে না ঠিক আছে আমি তোমার টাকা পয়সা দিয়ে দিচ্ছি, আর সম্পর্ক নেই, তা তো নয়। এবং পৃথা প্রথমে মানে এই ঘটনাটা যখন শোনে, ওর বাপের বাড়িতে জানায় এবং ও পরিষ্কার ওর বাপের বাড়িতে বলে যে আমি এইখানে আর সংসার করবো না, আমি মানে ভয়ঙ্করভাবে প্রতারিত হয়েছি, এরকম একটা প্রতারণা আমি মেনে নিতে পারছি না। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে পৃথা যেটা জানিয়েছে যে ওদের বাড়িতে ওর শুধু দাদা এবং ওর ভাই, এদেরই কথা চলতো, মানে ওর
এক দাদা রয়েছে, এক ভাই রয়েছে। তো বাড়ির সংসারে যত মানে ডিসিশন সেগুলো কিন্তু ওর বাবা মা নিত না, ওর দাদা এবং ওর ভাই নিত। তো দাদা ভাই ওকে প্রথমে খুব ভালো মুখে বললো যে দেখ, যা হবার তো হয়ে গেছে, আর এটা তো তোর বিয়ের আগে ছিল, তো তুই কেন তো নিজের সংসার ছেড়ে আসবি, তুই এখানেই দাঁত কামড়ে পড়ে থাক, ও তো তোকে তাড়িয়ে দিচ্ছে, আর ও তোকে বলেছে একটু সময় কম দেবে, তুই মেনে নে। কিন্তু এরপরেও যখন পৃথা বলল না আমি এভাবে থাকতে পারছি না, একটা মানুষ আমাকে এভাবে ঠকালো, শুধু ও না ওর পুরো বাড়ির লোক ঠকালো, আমি কি গ্যারেন্টিতে থাকবো, আর ও কবে আমার কাছে পুরোপুরি ফিরে আসবে সেটাও তো মানে ও স্পষ্ট করে বলছে না। এবং বেশি কথা বলতে গেলেও হুমকি দিচ্ছে যে দেখো আমি তোমার খরচাপাতি কিছু দেবো না, তুমি যদি আমাকে বেশি ডিস্টার্ব করো আমি নিরুদ্দেশ হয়ে যাবো, এরকম কথাবার্তা বলছে। এবং ছেলের বাবা মা বলছে দেখো আমরা এসব কিছু বলতে পারবো না, তোমাকে ছেলে যা বলছে তুমি তাই করো, তুমি এরকম কিছু যদি ওকে ডিস্টার্ব করো তাহলে আমার ছেলেটাই আমার হাতছাড়া হয়ে যাবে, এরকম করে শ্বশুর শাশুড়ি ওর উপরই প্রেশার দিচ্ছে। তো তখন ওর দাদা ভাই বলছে যে না, তুই এই বাড়িতে এসে কদিনের জন্য থাকতে পারিস, কিন্তু তোকে পার্মানেন্ট আমরা রাখতে পারবো না। কারণ তখন ওর দাদার বিয়ের কথা চলছে, বলছে যে আমাদের এইটুকু ঘর, তুই এসে কোথায় থাকবি, ভাইয়ের বিয়ে হবে, ও কোথায় থাকবে, বাবা মায়ের একটা ঘর লাগবে। তো এরকম নানান সাংসারিক কথাবার্তা ওকে বলে দেয়। এবং সেই কথা সারাংশ এটাই ছিল যে তুমি ঘুরতে আসতে পারো কদিনের জন্য, কিন্তু তুমি পার্মানেন্ট এখানে থাকতে পারবে না, তোমাকে নিজেরটা নিজে বুঝে নিতে হবে। এবার ও যখন বুঝতে পারে যে ওর বাপের বাড়িতে ঠাঁই হবে না, তখন ও কি করে, ও ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করে যে ঠিক আছে আমার তো বাপের বাড়িতে যাওয়ার জায়গা নেই, তাহলে আমার শ্বশুরবাড়ি সম্বল, তো আমি এখানেই মানিয়ে নিই। তো ও দেখছে যে ওর হাজবেন্ড হঠাৎ করেই কোনোখানে কিছু নেই, ওদের একটা জমি ছিল কল্যাণীতে, ওর শ্বশুর শাশুড়ির একটা জমি ছিল জয়েন্ট, সেই জমিটা বিক্রি করে দিচ্ছে। এবং সে বিক্রি করে কিন্তু বেশ খুব কম টাকা পাচ্ছে তা নয়, খুব বড় জমি ছিল না, ছোটই, বাট সেটা বিক্রি করে ভালোই টাকা পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই স্ত্রী হিসেবে পৃথা বলেছে যে দেখো তুমি এতগুলো টাকা পেয়েছো, তুমি 1,00,000 টাকা আমায় দাও, আমি তো তোমার থেকে কখনো কিছু চাইনি, ভবিষ্যতে আমাদেরও বাচ্চা কাচ্চা হবে, তুমি এই এত টাকা কোথায় কোথায় তুমি কি করছো। তো তখন ওর বর কিন্তু কোনো সদুত্তর দিতে পারে না যে ওই টাকাটা নিয়েও কী করবে। তো ও জিজ্ঞেস করে যে তুমি কি তোমার প্রথম স্ত্রীকে দিচ্ছ টাকাটা, তো সেটা ও বলে না। তখন ও বলছে ঠিক আছে তুমি আমাকে 1,00,000 টাকা দাও। তো সে কিছুতেই দেবেন, এবং এটা নিয়ে একটা বিশাল অশান্তি হলো। এবার যখন ওর সাথে ওর বরের অশান্তি হতো, তখন আবার ও শ্বশুর শাশুড়ি ওকে বলতো যে তুমি কেন আমার ছেলের সাথে অশান্তি করছো, আমাদের জমি ও বিক্রি করছে, তোমার কি তাতে, তোমার বাপের বাড়ি থেকে তো কোনো সম্পত্তি নিয়ে ও বিক্রি করছে না, ও আমাদের জিনিস বিক্রি করছে, তুমি কেন কথা বলছো। এবার ও ভাবলো যে না, এখানে তো আমি বেশি দিন থাকতে পারবো না, কারণ ওর বর মানে ওকে বলেছে একটু সময় কম দেবে, কিন্তু দেখছে একেবারেই কোনো সময় দিচ্ছে না, এবং তার ব্যবহার, তার কথাবার্তা আস্তে আস্তে আরও পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং সে হয়তো সপ্তাহে 2বার করে বাড়ি আসছে, 3বার করে বাড়ি আসছে, কিছুক্ষণ থাকছে, চলে যাচ্ছে। এবার পৃথা একদিন ওর হাজব্যান্ডকে বলে যে এই জিনিসপত্র কতদিন চলবে, কবে তুমি তোমার প্রথম স্ত্রীর থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তুমি আমার সাথে সংসার করবে, তুমি আমাকে সেইটা বলো, 6 মাস 1 বছর যাই হোক, তুমি আমাকে একটা সময় দাও। তখন ওর হাজব্যান্ড বলে যে দেখো আমি এখনই তোমাকে কিছু বলতে পারছি না, কবে আমি এখান থেকে ছাড়া পাবো, কি হবে আমি কিচ্ছু জানি না। তো তখন পৃথা স্বাভাবিকভাবেই বলেছে যে তুমি তাহলে ডিভোর্সের জন্য চেষ্টা করো। তোর হাজব্যান্ড বলছে না, আমি ডিভোর্স ওভাবে দিতে পারবো না, ও যতক্ষণ না চাইবে আমি ডিভোর্স দিতে পারবো না। এবার এদিকে এই বিষয়টা মানে ওর বরের যে একটা বিয়ে আছে, বাচ্চা, সেটা কিন্তু আত্মীয় স্বজন কেউই খুব একটা জানতো না। এবার হয়তো পরিবারে কোনো অনুষ্ঠান, কারোর বিয়ে, তো এরা তো কেউ যাচ্ছে না। এদিকে বউকে জানেন তো মানে এখনও ইন্ডিয়াতে সমাজে মেয়েদেরকেই সবসময় জিজ্ঞাসা করা হয়, মেয়েদেরকেই সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হয়, সবাই জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমাদের বাচ্চা কাচ্চা কবে হবে, তোমরা অনুষ্ঠানে আসছো না কেন। এবার ও শ্বশুরবাড়ি থেকে ওকে স্ট্রিক্টলি বলা আছে যে সংসারের কোনো বিষয় ও কাউকে কিছু জানাতে পারবে না। এবার যথারীতি ও কাউকে কিছু বলতেও পারছে না। এই সমস্ত চাপানোতনের মধ্য থেকে ও দেখছে যে সংসারে ওর শ্বশুর শাশুড়ি বলুন, ওর বর বলুন, কেউই ওর কোনো খোঁজ রাখে না। মানে ও খেলো কি খেলো না, হয়তো ও 2 দিন ধরে ফোন করছে, ওর হাজব্যান্ড ফোনও তুলছে না, মানে যাচ্ছে তাই ব্যাপার। এই সময় ও
মানে বুঝতে পারে যে ওকে কিছু একটা জীবনে করতে হবে। তো সেই জন্যই ও একটা জায়গায় মেকআপ আর্টিস্ট হিসেবে কোর্স শুরু করে মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য। এবার ও সেখানে কোর্সটা করে এবং কোর্সটা করার পরে ও একজন বেশ নামকরা টিচারের আন্ডারে ও কাজ শুরু করে। মানে সে কোনো হয়তো জায়গায় মেকআপ করতে যেত, তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেত এবং আস্তে আস্তে ও সেই ম্যাডামের কাছেই কাজ শুরু করে এবং এইটা মোটামুটি ওর 1 বছর ওর সময় নেয়। এবং যখন ওর হাজব্যান্ডকে একদিন জিজ্ঞেস করে যে এইভাবে তো চলতে পারে না, আমার নিজস্ব কোনো সত্তাই নেই, আমি যে এই বাড়ির বউ সেটা তোমরা কেউ ভেবেই দেখো না, আমি ঘরের রান্না বান্না সমস্ত কিছু করে একটা কোর্স করতে যাচ্ছি, তোমার মা বাবাও পর্যন্ত আমার মনের কষ্ট দুঃখ কিছুই বুঝছে না, তো আমি এই বাড়িতে আর কী করে থাকবো। তো ওর হাজব্যান্ড তখন বলে দেয় যে ঠিক আছে, তোমার যদি থাকতে ইচ্ছে না হয় তাহলে তো আমার কিছু আর বলার নেই, কিন্তু আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা, আমি কিছুই করতে পারবো না। এবং ওর হাজব্যান্ড এটাও বলে দেয় যে হয়তো এই বাড়িটাও আমাদেরকে বিক্রি করে দিতে হবে। তো ওর তো তখন মাথায় হাত, ও বলছে যে বাড়ি বিক্রি করে দিতে হবে মানে? তুমি একটা জমি বিক্রি করেছো, আমি শুনেছি শাশুড়ি মা তার কিছু গয়নাগাটি বিক্রি করে দিয়েছে এর আগে, এবার বাড়িটাও যদি বিক্রি হয়ে যায় তাহলে আমরা সবাই থাকবো কোথায়? তখন বলছে কেন ভাড়া থাকবো। তো তখন পৃথার মনে হয় যে না, অনেক হয়েছে, এবং ও তখন মোটামুটি রোজগার করা শুরু করে দিয়েছে। তখন ও ভাবলো যে আমার যত কষ্টই হোক আমি মানে একটা ছোট্ট একটা ঘর নিয়ে হলেও আমি কোথাও ভাড়া থাকবো। এবার ওর বই যে বললাম, যেহেতু ওর বাপের বাড়ি থেকে কোনো সাপোর্ট ছিল না, আর ও কল্যাণীতে বিয়ে হয়ে এসে কল্যাণীটা মোটামুটি ও চিনত, এবং ও ওইখানেই একজনের কাছে মানে ওখান থেকে আর কি একটু যেতে হতো, সেখানে গিয়ে এক ম্যাডামের সাথেও কাজ শুরু করে। তো ভাবলো যে আমি এখানেই থাকি, ভাড়া থাকি। তো তখন কল্যাণীরই মানে স্টেশনের কাছে, স্টেশন থেকে আর কি একটু ভিতরে, কল্যাণী সীমান্তর দিকে আর কি, সেখানে একটা ছোট্ট একটা বাড়ি, অত্যন্ত ছোট, সেই বাড়িটা 2টো পোর্শন রয়েছে, একটা পোর্শনও ভাড়া নেয় এবং খুব যৎসামান্য টাকায় ও বাড়িটা ভাড়া পেয়ে যায়, কারণ ওই বাড়ির মানে কন্ডিশন খুব একটা ভালো ছিল না। এইবারে যেহেতু ওই বাড়ির ভাড়া একদমই যৎসামান্য ছিল, তো অনেক কষ্ট করে ও ওই বাড়িতেই থাকা শুরু করলো। এবং যেহেতু ও শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, তো সেই জন্য ও আরও বেশি করে কাজ করার সুযোগটা পেল, কারণ ও সকালবেলা নিজে রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে যেত, তারপরে কাজ করে ম্যাডামের সাথে হয়তো অনেক লোকেশানে ও গিয়ে ওখানে ব্রাইডাল মেকআপের কাজ করতো, এবং সেই জন্য এক্সট্রা পয়সাও পেত, যেগুলো আগে মানে শ্বশুরবাড়িতে থাকাকালীন করতে পারতো না, কারণ শ্বশুরবাড়িতে রান্না করে ওকে বেরোতে হতো, আবার এসে কিছু কাজ থাকতো। তো ও যেটা লিখেছে যে আমি চুটিয়ে কাজ করা শুরু করি, এবং ও এটাও জানিয়েছে যে ম্যাডাম আমি আগে ইমেল কী করে করতে হয় আমি জানতাম না, ও যার কাছে আর কি মেকআপ শেখে, তো সেই ম্যাডামই ওকে এই জিনিসগুলো শেখায়, কী করে ফোন ইউজ করতে হয়, ফোনের বিভিন্ন ফিচার ইউজ করতে হয়, কী করে ইমেল করতে হয়, কী করে ইমেল আইডি বানাতে হয়, এগুলো সবও ওখানে শেখে। এবং ও যখন ছেড়ে চলে আসে, ওর হাজব্যান্ড ওকে কিন্তু সেভাবে আটকায়নি, বা ওর শ্বশুর শাশুড়ি তারাও কিন্তু ওকে মানে খুব যে আর কি বলেছে যে না তুমি কেন যাচ্ছ, যেও না, এসব কিন্তু বিশেষ কিছু বলেনি। শুধু ওর হাজব্যান্ড ওকে একটা কথাই বলেছিল যে আমি তো তোমাকে বাড়ি ছেড়ে যেতে বলিনি, তুমি তাহলে যাচ্ছ কেন? ও তখন বলে যে তুমি তো আমার কোনো কথাই শুনছো না, তুমি এখন বলছো তুমি বাড়িও বিক্রি করে দিতে পারো। তো তখন ওর হাজব্যান্ড নাকি ওকে একটা কথাই বলে যে তুমি একা থাকবে কি করে, আমিও দেখবো তুমি কি করে একা থাকো, সেই 2 দিন পরে তোমাকে কিন্তু আমার কাছেই আসতে হবে। এবং এই কথাটা যখন ওকে বলে তখন ও মনে মনে ঠিক করে নিয়েছিল যে আর যাই হোক আমি এই বাড়িতে দ্বিতীয়বার আসবো না। এবং ও তখন যেহেতু ওদের বিয়েটা তো লিগাল ম্যারেজ ছিল, ওদের রেজিস্ট্রি হয়েছিল, তো ওটা মনে মনে ঠিক করে নেয় আমি একবার জীবনে দাঁড়িয়ে যাই, এই সমস্ত বিষয়গুলো পেরিয়ে যাক, আমি তখন ডিভোর্স নিয়ে নেব। যাই হোক, তো 1 বছর 1.5 বছরটা ও খুব ভালো কাজ করে এবং কিছু টাকা পয়সাও ও জমাতে পারে, এবং অনেক কষ্ট করে ওই বাড়িতে থাকতো। এবার এই অবধি বিষয়টা কিন্তু একরকম ছিল, এবং এর মাঝে ওর হাজব্যান্ড হয়তো ওকে 1-2 বারই ফোন করেছে, মানে পুরো টোটাল 1-1.5 বছরে ওর হাজব্যান্ড হয়তো ওকে 1-2 বারই মাসে ফোন করতো, আর হয়তো 2-1টা কোনো মেসেজ করতো। এবং মানসিক দিক থেকে পৃথা মানে নিজেকে প্রস্তুত করে ফেলেছিল
যে আমি আর ওই সম্পর্কে ফেরত যেতে পারবো না, কারণ আমি সেই সম্মান, সেই ভালোবাসা আমি কিছুই পাইনি, ভবিষ্যতেও পাবো না। এবার এই 1.5 বছরটা ওর কিন্তু বেশ ভালো কাটে। এরপরে ওর যা হয় আর কি, প্রত্যেকেরই একা থাকতে থাকতে একটা মনে হয় যে বাড়িতে যদি কেউ একটা থাকতো ভালো হতো। এবার ও এই 1.5 বছরে 1-2বার ওর বাপের বাড়ি গেছে, কিন্তু ও বাপের বাড়ি গিয়ে বুঝতে পেরেছে যে ওর মা সেই সময় অসুস্থ ছিল, আর ওর বাবা মানে ছেলেদের কথা শুনেই আর কি ওঠা বসা করে, তার খুব একটা মতামত যে সংসারে চলে সেটা না। এবার ওর মা বাবাকে বলেছিল যে তোমরা কদিন এসে আমার সাথে একটু থাকবে, আমার খুব একা একা লাগে, আমার ভালো লাগে না মাঝে মধ্যে। তো বুঝতে পারে যে ওদের খুব একটা ইচ্ছে নেই, আর ওর মাও সেই সময় অসুস্থ ছিল। এবং ওই যে বললাম ওর দাদা, ওর ভাই, এরা আর কি ওর সাথে খুব একটা সম্পর্ক রাখতে আগ্রহী ছিল না, কারণ ওর দাদা ভাইয়ের মনে হতো যে আজ না হোক কাল ও যদি হাত পেতে টাকা পয়সা চায় বা কোনো সাহায্য চায় তাহলে করতে হবে। তো সেইখানে ওর একটা দুঃখ, একটা অভিমান, একটা কষ্টের জায়গা ছিল। এবার এই যে এখানে ওর বিয়ে হয়েছিল না কল্যাণীতে, পৃথা যেটা জানিয়েছে যে ওদের এক আত্মীয়, মানে ওর সম্পর্কে মাসি হয়, তো সে বেথুয়া ডহরিতে থাকে। তো সেই মাসি মারফতই কিন্তু এই সম্বন্ধটা এসেছিল। এবার ওই যে মাসি ছিল, সেই মাসির যিনি আর কি ছেলে, সে আর কি খুব একটা সম্পর্ক রাখে না। এবং লাস্ট 1.5 বছরে ওই মাসির সাথে তার ছেলের কোনো যোগাযোগ নেই, মানে ছেলে না ফোন করেছে, না কখনো দেখা করতে এসছে, ইভেন ফোন নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। তো সেই মাসিও একা একাই থাকে। এবার মাঝে মধ্যে এই মাসির সাথে পৃথার কথা হতো ফোনে। এবার ওদিকে মাসিও একা থাকে, এদিকে পৃথাও একা থাকছে। তো তখন পৃথা একদিন ওই মাসিকে বলে যে মাসি তুমি তো ওখানে একাই আছো, মানে অ্যাকচুয়ালি কথাটা মাসি ঠাড়ে ঠোরে আর কি ওকে বুঝিয়েছিল যে আমি যদি তোর সাথে গিয়ে থাকতে পারতাম আমার একটু ভালো লাগতো। আর মাসি সামান্য কিছু টাকা পেনশন পেত, মানে যে টাকা পেনশন পেত তাতে ওনার খেয়ে পড়ে চলে যায়। তো একদিন ও একটা প্রস্তাব দেয় যে তুমি তাহলে আমার সাথে যদি এসে থাকো আমার খুব ভালো লাগবে। তো ওই মাসি বলে যে ঠিক আছে, তাহলে তুই আর আমি একসাথে থাকবো, তোরও কেউ নেই আমারও কেউ নেই, দুজনে একসাথে থাকবো, তুই কাজকর্ম করবি আমি রান্নাবাড়ি করব। মানে মাসির বয়স হলেও উনি বেশ শক্তপোক্তই ছিলেন। আর ওই যে বললাম যে উনি সামান্য কিছু টাকা পেনশন পেতেন। তো তখন পৃথা বলে যে না আমার তোমার টাকার দরকার নেই, আমি তো বাড়ি ভাড়া দিই, তোমাকে আর দিতে হবে না। যদি তোমার কখনো কিছু খরচা করতে ইচ্ছে হয়, কিছু কিনে খেতে ইচ্ছে হয়, তখন তুমি করো, তোমাকে বাকি কোনো খরচাপাতি করতে হবে না, তোমার ওষুধপত্রের জন্য যেটুকু যা টাকা লাগে সেটা তুমি খরচা করো। এবার এই কথা হয় এবং ওই মাসি বেথুয়া ডহরি থেকে চলে আসে কল্যাণীতে ওর সাথে একসাথে থাকার জন্য। এবার ওই মাসি যখন আসে ওকে দুঃখ করে বলতো যে মানে ছেলেটার সাথে খুব দেখা করতে ইচ্ছে করে, আমি জানি ছেলে ওখানে বিয়ে থা করেছে, আমাকে বলেছিল, কিন্তু তারপর থেকে ছেলে একদম আর খোঁজখবর কিছু করে না, আমার মনটা জানিস তো খুব খারাপ লাগে। স্বাভাবিক, মা তার তো মন খারাপ লাগবেই। এবার মোটামুটি ওনার সাথে ভালোই চলছিল আর কি, মানে এই পৃথার জীবন ভালোই কাটছিল। ইন দ্য মিন টাইম পৃথার সাথে ওর হাজব্যান্ড যোগাযোগ করে। এবার হাজব্যান্ড যখন যোগাযোগ করেছে তো হাজব্যান্ড বলছে যে দেখো আমি তো, মানে তখন আর কি খুব ভালো করে কথা বলছে দেখো আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমার প্রথম স্ত্রী থাকতে পারে, আমার হয়তো তার সাথে একটা সন্তানও আছে, কিন্তু আমি তাকে ভালোবাসিনি কোনো দিন, আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথে আমি সংসার করতে চাই, কিন্তু তুমি যদি আমাকে আর কটা দিন সময় দাও তাহলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। এবার যথারীতি এই সমস্ত শুনে পৃথা বলেছে যে দেখো তোমাকে তো আমি প্রচুর সময় দিয়েছি, যখন সময় ছিল আমি তোমার থেকে বারংবার জানতে চাইতাম যে কবে তুমি আমার সাথে ঠিক করে সংসার করবে, ঠিক করে মন দেবে, কি করে তুমি সেই স্ত্রীর থেকে আলাদা হবে, তুমি তখন আমাকে কোনো প্রশ্নের উত্তর দাওনি। আজকে 1.5 বছর, প্রায় 2 বছর হতে চললো আমি এত কষ্ট করে এখানে থাকছি, তুমি এখন কেন আমার সাথে যোগাযোগ করছো? তুমি তো একবারের জন্য আমাকে দেখতে আসোনি যে আমি এখানে কেমন আছি, কতটা কষ্টে আছি, তুমি তো একবার আমার খোঁজ নাও না, অথচ তুমি তো খুব বেশি দূরে থাকো না এখানের থেকে। তো তখন মানে ওর স্বামী মানে ওর প্রায় হাতে পায়ে ধরছে, বলছে না তুমি একদিন দেখা করো, আমার তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে। তো ওরা কল্যাণীতেই এক জায়গায় দেখা করে।
এবার দেখা করার পরে তো ও দেখছে ওর স্বামী খুব রোগা হয়ে গেছে, মানে একদম যাকে বলে ধুঁকছে। তো ওর সাথে খুব ভালো কথা বলে, ওকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সংসার করব, তুমি আমাকে আর কটা মাস সময় দাও। এবার মানে এরকম যখন সিচুয়েশন হয়, দেখবেন প্রতিটি মানুষেরই না একটা সিক্স সেন্স কাজ করে। তো ওর মন ওকে বারবার বলছিল যে তুই ওর কথায় ভুলিস না, ও তোকে মানে ছেলে ভোলানো কথা বলছে, মানে ও হয়তো বিশেষ কোনো কারণ আছে তাই জন্য তোর সাথে এভাবে কথা বলছে। কিন্তু ওই যে মেয়েদের মন, আর ও তো সত্যিকারের ভালোবেসেই বিয়ে করেছিল, সংসার করবে বলেই বিয়েটা করেছিল। তো কোথাও ওরও মনে হয় যে ঠিক আছে, এতবার যখন বলছে, নিজে থেকেই এসছে, এতবার যখন বলছে তো ঠিক আছে, আমি একবার ক্ষমা করে দিতে পারি। তো যখন ও মোটামুটি একটু গলে গেছে ওর স্বামীর কথায়, তো সেই মুহূর্তে ওর স্বামী ওকে বলে যে তুমি তো আমার জন্য অনেক কিছুই করেছো, তো একটা আমাকে যদি তুমি সাহায্য করো খুব ভালো হয়। তো তখন ও বলেছে কি? তখন ওর স্বামী বলে যে তুমি আমাকে কিছু টাকা ধার দেবে, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। এইবার ও বুঝতে পারে যে ওর স্বামী এতক্ষণ কেন ওর সাথে এত ভালো করে কথা বলছিল। তো বলে যে তুমি কি টাকা চাইবে বলেই কি আমার সাথে আজ দেখা করলে, এই জন্যই কি তুমি এত ভালো ভালো কথাগুলো বললে? তো তখন ওর স্বামী বলছে না, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি আমাকে এতটা খারাপ মানুষ ভাবো কি করে, আমি এরকম নই, আমার সত্যিই তোমার সাথে দেখা করার কথা বলার বহুদিন থেকে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমার সাহস হচ্ছিল না, এরকম নানান কথাবার্তা ওকে বলে। এবং যথারীতি ও বলে যে দেখো আমার কাছে তো বিশেষ টাকা পয়সা নেই, খুব বেশি হলে আমি তোমাকে 1000, 20, 25, এর বেশি আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। তো ওর স্বামী বলে বেশ ঠিক আছে, তুমি আমাকে এইটুকু টাকাই দাও, এতেই আমার উপকার হবে অনেক। তো স্বাভাবিকভাবেই ও জিজ্ঞেস করেছে যে কেন তোমার টাকাটা লাগবে? তখনও বলছে যে দেখো আমি তোমাকে এখন তো সব কথা বলতে পারবো না, তবে এইটুকু টাকা পেলে হয়তো আমি আমার বাড়িটাকে বাঁচাতে পারবো, কারণ আমারও তো ইচ্ছে যে আমি তোমার সাথে ভালো করে সংসার করি, আমাদের পরিবার হবে, আমাদের ছেলে মেয়ে হবে। এবার একটা মেয়েকে যখন কেউ মা হওয়ার স্বপ্ন দেখায়, তার স্বামী যখন তাকে মা হওয়ার কথা বলে, যে কোনো মেয়ের মনেই কিন্তু কোথাও একটা খুব ইমোশনালি একটা হিট করে। তখন মানে ওর স্বামী এমন করে কথাগুলোকে বলে যে দেখো আমাদের মাথার উপরে ছাদটা থাকলে আমাদের সন্তানকে আমরা ভালো করে মানুষ করতে পারবো, আর এখনকার দিনে বাড়িপত্রের যা দাম, আজকে যদি এই বাড়িটাকে আমাকে বিক্রি করে দিতে হয় তাহলে হয়তো আমি আর দ্বিতীয়বার সহজে বাড়ি করতে পারবো না। তো এই কথাগুলো এমনভাবেই বলে এবং ওকে স্বপ্ন দেখায় যে আমাদেরও ছেলে মেয়ে হবে, আমরা খুব ভালো করে থাকবো। এসব কথাগুলো বলায় না মানে ও যেন হারিয়ে যায়। একটা মেয়ের তো স্বপ্ন থাকে, তো ওরও সেই স্বপ্নটা ছিল। ওকে বলে, তো ও বলে যে ঠিক আছে। তো অনেক কষ্ট করে, ও বলেছিল 20-25 হাজার টাকা, কিন্তু কষ্ট করে ওর জমানো 35,000 টাকা ওর স্বামীকে দেয়। এবং ওর স্বামী বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই টাকা তোমায় ফেরত দিয়ে দেবো, এবং খুব তাড়াতাড়ি আমি একদম পার্মানেন্টলি তোমার কাছে চলে আসবো, বাবা মা তুমি আমি সুখে শান্তিতে সংসার করব। এবং তখনও কিন্তু জিজ্ঞেস করে যে কি চলছে, কি ব্যাপার। ওর স্বামী বলে যে দেখো আমি তোমাকে না এক্ষুনি কিছু বলতে পারবো না, কারণ আমি যদি এখন তোমাকে কিছু কথা বলি তোমার মনে প্রচুর প্রশ্ন আসবে, তুমি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, আমি হয়তো সব প্রশ্নের উত্তর তোমায় দিতে পারবো না। যাই হোক, ওকে অনেক স্বপ্ন দেখায়, দুজনে মিলে অনেক কথা বলে, অনেক ভবিষ্যতের পরিকল্পনাও করে। এবং ও লিখেছে যে আমার সেই দিনটা খুব ভালো লাগে, আমার যেন মনে হলো আমি আমার হারানো সেই স্বপ্ন, হারানো সেই সংসার হয়তো ফিরে পেতে চলেছি। এইবার এই অবধি যে ঘটনাটা ঘটে এই অবধি কিন্তু একরকম ছিল। এবার দ্বিতীয় মানে এই ঘটনার দ্বিতীয় পর্যায়ে আমি আসি। ওর স্বামীর সাথে ওর তারপর থেকে রোজ মোটামুটি কথা হতো, ফোনে হোক মেসেজে হোক কথা হতো, ওর স্বামী ওর খোঁজ খবর করতো, সবই ঠিক ছিল। এবার ও তো সকালবেলা বেরিয়ে যেত, ও সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যেত, ও ঢুকতো গিয়ে বিকেলে কখনো কখনো মেকআপ আর্টিস্টের সাথে, মানে ওর যে ম্যাডাম আছে তার সাথে কাজ করতেও 2 জায়গায় যেত, সেখানে ওর বেশ রেট হতো। তো কখনো মানে মোটামুটি ওর সিজনে রাত হয়ে যেত ফিরতে। তো একদিন কি হয়েছে, ওর ম্যাডামের একটা কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো ম্যাডাম যে কাজের কথা ছিল সেই কাজটাও ক্যান্সেল হয়ে যায়, তো তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এবার বাড়িতে যখন এসেছে, ওর যথারীতি সেই সময় ওর বাড়িতে আসার কথা ছিল না। এবার ওর যে ওই দুঃসম্পর্কের যে আত্মীয়া ছিল,
তো তার কাছে একটা ছোট ফিচার ফোন যেগুলো হয় সেরকম একটা ফোন ছিল। এইবারে ও ওই ফোন নাম্বারে কল করছে এটা বলার জন্য যে আমি তো আজকে তাড়াতাড়ি ফিরছি, তাহলে একটু কি মাংস কিনে আনবো, তাহলে তুমি একটু মাংসটা করে ফেলবে। তো রান্না করে ফেলেছে কিনা অলরেডি রাতের জন্য সেটা জানার জন্যই পৃথা ফোন করে। এবার ও দেখছে যে ফোনটা রিসিভ করছে না কেউ। তো উনি ভাবলো যে পৃথা ভাবে যে বয়স্ক মানুষ হয়তো ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে উনি তো বাড়িতেই থাকবে। তো ও বাড়িতে এসে দেখছে যে ওদের ঘরটা বাইরে থেকে তালা মারা, মানে উনি বেরিয়ে গেছে। এবার ওর একটু অবাক লাগে যে উনি বয়স্ক মানুষ, খুব একটা মানে আশেপাশে কিছু একটা চেনেও না, তো বয়স্ক মানুষটা এরকম 2:30-3টের সময় গেল কোথায়? তো এই সময় কোথাও যাওয়ার কথা নেই। তো যথারীতি আবার ফোন করে এবং দেখে যে ফোনটা রিসিভ হলো না। এবার ওর একটু চিন্তা হয়ে যায় এবং ওর কাছে কিন্তু কোনো চাবি ছিল না, কারণ ওর তো ওই সময় ফেরার কথাও ছিল না, আর ও জানে যে ইনি তো বাড়িতেই থাকে। এবার ঘটনা হচ্ছে যে ও কিছুক্ষণ ওখানে ওয়েট করে এবং ওয়েট করার পরে দেখছে যে মানে ওই ভদ্র মহিলা উনি আসছে। এবার স্বাভাবিকভাবেই ওর মনে একটা প্রশ্ন জেগেছে যে কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে, তোমাকে ফোন করছি। তো তখন না মানে ওকে দেখে মানে ওর সে আত্মীয়া একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, মানে এক্সপেক্ট করেনি যে ও ওখানে ওই সময় আসবে। তো সে বলছে না আসলে একটুখানি দেখছিলাম বেরিয়ে, একা একা ভালো লাগছিল না, তাই একটু আশপাশে দেখছিলাম, আমার একটা গ্যাসের ওষুধও দরকার ছিল, তো সেটার জন্যই আমি বেরিয়েছিলাম। তখন বললো যে তোমাকে যে আমি ফোন করলাম দুবার, তো তুমি ফোন কেন রিসিভ করলে না? বলছে আসলে আমি তো চশমা নিয়ে বেরোইনি, আমি চশমা ছাড়া ভালো করে ফোন ধরতে পারি না। তো সামহাউ এই কথাগুলো যখন ওই আত্মীয়া মহিলা ওকে বলছিল, ওর কিন্তু একটু খটকা লাগে। প্রথম কথা হচ্ছে যে উনি ওষুধ কিনতে নাকি বেরিয়েছে, তো ওষুধ কিনতে গেলে দোকানে যেতে হবে, ওষুধ দেখতে হবে, পয়সা দিতে হবে। তো উনি মোবাইল নিয়ে গেছে অথচ উনি চশমা নিয়ে যায়নি, এটা তো হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যদি যায়ও দুবার ফোনটা বাজছে, একবার উনি ফোনটা ধরতে পারবে না, কারণ ফোন আর ওনার তো স্মার্টফোনও নয়, নর্মাল একটা ফোন, তো সেটাই বা না ধরার কি আছে। এবং ও কিন্তু মানে মোটামুটি যখন থেকে কল করেছে সেটা হচ্ছে ও বেরিয়েই ওখান থেকে কলটা করেছিল এবং ওর আসা এর মাঝখানে প্রায় ধরুন আধা ঘন্টা 40 মিনিটের গ্যাপ। তো এই 40 মিনিটে উনি কোনো ফোন রিসিভ করেনি, এটাও কিন্তু ওর কাছে একটু খটকা লাগে। যাই হোক, বয়স্ক মানুষ কি আর বলবে, ও ভাবলো যে হ্যাঁ হতেও পারে যা বলছে সেটা, বয়স্ক মানুষ হয়তো নিয়ে বেরোয়নি, আর ও তো আর তখন ফোন মানে ওনার ব্যাগ চেক করেনি যে সত্যি সত্যি চশমা নিয়ে বেরিয়েছিল কি বেরোয়নি। তো ব্যাপারটা ইগনোর করে, কিন্তু ওর মনে তখন একটা খটকা লেগেছিল। যাই হোক, তো এরপরে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওই দিন ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কিন্তু বেশ কিছুদিন ধরে মানে ওই যে ও হট করে বাড়িতে এলো পেলো না, এই ঘটনার আর কি কিছুদিন পর থেকেই পৃথা একটা জিনিস খেয়াল করে যে ওদের যে ওই আত্মীয়া, সেই যে আত্মীয়া কি বেথুয়াডাউরি থেকে এসছে, সে না মানে অদ্ভুত অদ্ভুত মাঝে মধ্যে কাণ্ড কারখানা করছে। মানে হঠাৎ করেই ওর যে জামা কাপড় যেখানটা আর কি রাখার থাকে সেই জায়গা থেকে দেখছে যে জামা কাপড়গুলো সরিয়ে সরিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছে। তো একবার বলেছে যে তুমি আমার জামা কাপড়গুলো এখান থেকে ভাবে সরিও না, আমি সকালবেলা কাজের তাড়া থাকে বেরিয়ে যাই, তো তুমি কেন অন্যদিকে সরাচ্ছ? তো তখন বলছে ও আসলে ভুল করে ফেলেছি, তো ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে যে ওকে সকালবেলা আর কি একটু জল দিত বা চা দিত, সেটা না মানে মনে হতো যেন আলাদা আলাদা করে রাখছে। আগে কি হতো যে চা করে রাখতো, দু কাপ চা থাকতো, যে কাপটা খুশি নিয়ে নিত, কিন্তু এখন দেখছে যে ওকে একটা নির্দিষ্ট কাপে চা দিচ্ছে, নির্দিষ্ট গ্লাসে জল দিচ্ছে এবং নিজে যে কাপটায় চা খাচ্ছে সেটা আলাদা করে রাখছে, এইগুলো। এবার ও এটা বুঝতে পারে, কিন্তু যাই হোক বুঝে ও আর ওটাকে নিয়ে না তো তলিয়ে ভাবে না যে এটা হঠাৎ করে এই বিহেভিয়ারাল চেঞ্জটা কেন এলো বা কী জন্য এটা করছে, ও অত কিছু ভাবে না। ও ভাবে যে ঠিক আছে যা করছে করুক, ওর অত মাথা ঘামানোর আর কি দরকার পড়ে না। কিন্তু এই ছোটো 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 জিনিসগুলো কিন্তু ও নোটিস করে। কিন্তু যা হয় আর কি, ওর তখন মানে মন মেজাজ অন্যরকম, ও
ও ভাবছে, মনে প্রাণে চাইছে যে কবে ওর স্বামী ওকে এখান থেকে নিয়ে যাবে, কবে সব কিছু ঠিকঠাক হবে। এবার ওর একদিন ছুটি ছিল, তো সেদিন ওর যে ওই আত্মীয়া সে বলছে যে আমাকে না এক জায়গায় জানিস তো যেতে হবে। তো তখন বলছে, তুমি এখানে আবার কোথায় যাবে, তুমি এখানে কাউকে চেনো না জানো না, তুমি কোথায় যাবে? বলছে, না এক জায়গায় জানিস তো আমার যেতে হবে, আমার ওই বেথুয়াডাহুরির একজন চেনা জানা আছে, সেখানে আসছে, তো আমাকে একটু যেতে হবে। তো বলছে, কে আসছে? আর তুমি এত বয়স্ক একটা মানুষ, তোমার নিজেরই চলাফেরা খুব একটা স্বাচ্ছন্দ্য নেই, তুমি আবার কোথায় যাবে? বলছে, না আমি এই তো যাবো, টোটো করে যাব, গিয়ে যা দেখা করে চলে আসবো। এবার সে এত তার তাড়া, মানে ওকে কিন্তু ঠিকমতো বললো না যে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করতে যাচ্ছে বা কিছু। এবার দেখুন, একটা অল্প বয়সী ছেলে মেয়ে তারা যদি এরকম করে কিছু লুকোছাপা করে, একটা মনে প্রশ্ন জাগতে পারে যে কারোর কোনো ছেলের সাথে বা কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে কিনা, কোনো প্রেম আছে কিনা, সেটা একটা হতে পারে। কিন্তু একটা বয়স্ক মানুষ, এবার সে ওর সাথে থাকতে এসছে ঠিকই, কিন্তু তার তো একটা জীবন আছে। তো ভাবলো যে ঠিক আছে, দেখা করতে যাচ্ছে, যাক, আমার কি আছে। কিন্তু ওইখানেও ওর একটা খটকা লাগে যে যার সাথেই দেখা করতে যাক, সেটা আমাকে মানে ক্লিয়ার করে বলল না। মানে মনে হলো যেন মানে কোনো ক্রমে বাড়ি থেকে বেরোতে পারলেই বাঁচে। আর বাড়ি থেকে বেরোনোর সময় একটা বেশ পোটলা টাইপের ব্যাগ নিয়ে এসে বেরিয়েছে। এবার উনি এত তাড়ায় বেরিয়েছে যে পৃথা যে জিজ্ঞেস করবে যে তুমি এই ঝোলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বা তোমার ব্যাগে কি আছে, সেটা আরও জিজ্ঞেস করার মতো সুযোগ পায়নি। কারণ ও একটা দিন ছুটি পেত, সেদিনও নিজের প্রচুর কাজকর্ম থাকতো। যাই হোক, তো ও ব্যাপারটাকে আবারও ইগনোর করে। এবার একটা কথা কি জানেন তো, মানে একটা মানুষ যখন একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, তার হয়তো মন খারাপ, তার হয়তো জীবনে অনেক ডাউনফল হচ্ছে, অনেকটা কঠিন সময়ের মধ্য দিয়ে সে যাচ্ছে, তখন কিন্তু সেই মানুষগুলোই আরেকটা মানুষকে কিন্তু বিশ্বাস করতে চায়। সে তার মানে সেই সাপোর্ট চায় একটা, তার বয়স যাই হোক না কেন, সে যেরকমই হোক না কেন, সেটা বন্ধু হিসেবে হতে পারে, কোনো আত্মীয় হিসেবে হতে পারে, সেটা কোনো ভাই বোন হিসেবে হতে পারে, যেরকমই হোক। এবার পৃথাজিটা লিখেছে যে ও তখন জীবনের একটা এমন পর্যায়ে দিয়ে যাচ্ছিল যে ওই আত্মীয়াকে কিন্তু সত্যি একদম মানে নিজের মায়ের মতোই কিন্তু তাকে বিশ্বাস করতো যে ঠিক আছে, একটা বয়স্ক মানুষ সে আমার সাথে থাকছে। এবার কিছু কিছু জিনিস, ওই যে বললাম যে ওর জামা কাপড় সরিয়ে রাখতো, ওকে আলাদা কাপে চা খেতে দিত, রাতের বেলা হুটহাট করে উঠে বসতো। এবার ভেবেছে যে ঠিক আছে, বয়স্ক মানুষ, হয়তো কোনো অসুবিধে হচ্ছে, কিছু একটা আছে। ও কখনোই এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন জাগেনি। হ্যাঁ, খটকা লেগেছে, কোশ্চেন এসেছে মনে, কিন্তু সেগুলোকে কখনোই ও বাড়তে দেয়নি। ওর মনে হয়েছে যে ঠিক আছে, একটা মানুষ, সে তারও তো একটা স্বাধীনতা আছে, সে বেরিয়েছে, ঠিক আছে, ভুল করে আমার জামা কাপড় সরিয়ে ফেলেছে, সেটাও ঠিক আছে। কিন্তু ওর মনে কোথাও না একটা বিষয় ছিল। বাট যেহেতু ওই যে বললাম যে ও খুব ভালোবেসেই ওনাকে রেখেছিল, তাহলে ওর তো কোনো দরকার ছিল না একা, যে খুব খারাপ ছিল তা নয়। হ্যাঁ, ঘরে হয়তো একটা একাকিত্ব বোধ করছিল, বাট যাই হোক, ও কিন্তু তার দায়িত্ব নিয়েছিল। একবার ওই ভদ্রমহিলার খুব জ্বর হয়, ভীষণ জ্বর হয় হঠাৎ করে, তো তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, ওষুধ কিনে দেওয়া, সবটাই ও করেছে। তো ও একদম নিজের মাকে যেরকম মানুষ বিশ্বাস করে, সেরকমই আর কি ওনাকে বিশ্বাস করেছে। এবার ওই মহিলা তো বেরিয়ে গেছে এবং সে বাড়িতে এসছে বেশ অনেকক্ষণ পরে। এবার আসার পরে যখনই পৃথা জিজ্ঞেস করছে তুমি কার সাথে দেখা করতে গেছিলে, কে ছিল, তুমি ব্যাগে করে কি নিয়ে গেছিলে, তো দেখছে যে ওই যে ছোলা মতো ব্যাগটা নিয়ে গেছিলো, দেখছে ব্যাগটা যেরকম ফোলা ফাঁপা ছিল যাওয়ার সময়, কিন্তু ফেরার সময় দেখছে ওরকম ফোলা ফাঁপা নেই। এবার এত খুঁটিয়ে তো আর জিজ্ঞেস করা যায় না, তাহলে হয়তো খারাপ ভাবতে পারে। তো সেই জন্য অতটা খুঁটিয়ে জিজ্ঞেস করেনি, কিন্তু এটুকু জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় গেছিলে, কার সাথে দেখা করতে গেছিলে। তো তখন বলে যে ওদের মানে ওনার ওই বেথুয়াডাহুরির ওখানে একজন চেনা নাকি মহিলা আছেন, তিনি নাকি এখানে কোনো একটা কাজে এসেছিলেন, আর ওই মহিলা নাকি ওনাকে একসময় কিছু সাহায্য করেছিল, তো সেই জন্যই নাকি তার সাথে উনি দেখা করতে গেছিল। এবার কথাটা এতটা ক্যাজুয়ালি বলে, ও কিন্তু বিশ্বাস করে নেয়। এর কিছুদিন পর থেকেই ওর যেটা হয় সেটা হচ্ছে যে ওর না একটুতেই খুব শরীর খারাপ হওয়া শুরু হয়। মানে হঠাৎ করে মাথা ঘুরে যেত, হঠাৎ করেই মনে হতো যে শরীরটা খুব দুর্বল লাগছে, হয়তো খাওয়া দাওয়া করেছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, বাট স্টিল ওর খুব টায়ার্ড লাগতো, মনে হতো এক্ষুনি মাথা ঘুরেও পড়ে যাবে। মানে সবসময় একটা দুর্বল ভাব, একটা মাথা ঘোরানো, গা গোলানো, গা হাত পা ব্যথা, একটা এই ধরনের সিমটমস কিন্তু
ওর মধ্যে বেশ কিছুদিন ধরেই পারসিস্ট করছিল। এবার যা হয় আর কি, প্রচণ্ড কাজে বিধি থাকতো, ফলে এগুলোকেও দীর্ঘদিন থেকেই ইগনোর করতে থাকে। কিন্তু যা হয়, শরীর তো শরীরই, সে যখন খারাপ হবে সে তো তার জানান দেবেই। তো একদিন হঠাৎ করে কি হলো, ও যখন কাজ থেকে ফিরছে হঠাৎ করেই ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়, ও রাস্তায় পড়ে যায়। আশেপাশের লোকজনরা তো সেটা দেখে ছুটে চলে আসে, ওকে চোখে মুখে জল দেয়, ওকে তখনকার মতো একটু সুস্থ করে এবং তারপর ওরা তাকে বাড়ি দিয়ে যায়। এবার বাড়িতে যখন দিয়ে যায়, ওর মনে হয় যে ওর হয়তো খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি বা ওর হয়তো প্রেশার ফল করেছে, সেই জন্য হয়তো ওর মাথাটা ঘুরে গেছে। এবার ও মোটামুটি আর কি একটু রেস্ট নেয় এবং ওর যে ম্যাডাম ছিল তাকে জানিয়ে দেয় যে ওর শরীরটা খুব খারাপ, এরকম ও রাস্তায় অজ্ঞান হয়ে গেছে, তো পরের দিনটাও যাবে না। এবার ওর ধারণা ছিল যে ও যদি একটা দিন ছুটি নেয়, একটা দিন যদি কাজে না যায়, রেস্ট করে, খাওয়া দাওয়া করে, তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো সেটাই করে। সেদিনটা ওর খুব শরীর খারাপ যায় এবং ও বুঝতে পারছিল না যে পরের দিন ও কী করে কাজে বেরোবে। এই করতে করতে পরের দিন যখন হয়, ওর শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ওর আর কোনো হুঁশ নেই। তো তখন কোনো রকমে ও আপনারা হয়তো অনেকেই জানেন যে কল্যাণীর জেএনএম হাসপাতাল, সেখানেও দেখানোর জন্য একটা আউটডোরে কোনো রকমে একজনের পরিচিত ছিল, তো তাকে বলে যে আমাকে এরকম আউটডোরে দেখাতে হবে, আমার শরীরটা খুব খারাপ। তো সে একটা ব্যবস্থা করে দেয়। তো কল্যাণী জেএনএম হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে যখন ও ডাক্তার দেখায়, তোর এতটাই শরীর খারাপ ছিল যে ডাক্তারের কাছে যাওয়ার আগেই ও প্রায় ফেন্ট হয়ে যায়। এবং ডাক্তারবাবু ওখানে যিনি অন ডিউটি ছিলেন, তিনি বিষয়টা দেখে ওকে সরাসরি বলে যে অ্যাডমিট হতে হবে। তো ওকে অ্যাডমিট করে নেয়। এবার ও তো হাসপাতালে ভর্তি হয়ে গেল। আর তখন ওর যে আত্মীয় মহিলা যে ওর সাথে থাকতো, সে গেছিল। এবার ওই মহিলার কাছে ওর স্বামীর নাম্বার ছিল, তো সে ও বলে যে আমার স্বামীকে একবার জানিয়ে দাও যে আমার এরকম অবস্থা। যাই হোক, এবার ও তো খুব অসুস্থ হয়ে পড়ে, ওখানে ওর চিকিৎসা মোটামুটি শুরু হয়। তো ওর এই হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে ওর হাজব্যান্ড কিন্তু আসে, এসে ডাক্তারের সাথে কথাবার্তা বলে, প্রয়োজনীয় কিছু ওষুধপত্র কিনে দিয়ে যায়। এবার ওখানে ডাক্তাররা বলে যে কিছু টেস্ট করতে হবে, কারণ ওর যেটা হচ্ছে সেটা খুব একটা স্বাভাবিক নয়, ওর যে সমস্ত সিমটমস আছে। তো টেস্ট হয়, বা টেস্টের রেজাল্ট তার সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তো ডাক্তারবাবু বলেন যে টেস্টের রেজাল্ট বেরোনো না অবধি ওকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। এবার দেখুন, একটা মানুষের যখন শরীর খারাপ হয়, ডাক্তারের কাছে যায় মানুষ, কি হাসপাতালে ভর্তি হয়, সেখানে চিকিৎসা চলে, মানুষ তো সুস্থ হয়ে যায়। এবার ওইখানে ওই মহিলা ওর সাথে চেষ্টা করতো দিনে একবার করে যাওয়ার, তো একবার করে ওকে দেখে আসতো। এবার ওর প্রথম রাত যখন ও হাসপাতালে থাকে, সেই রাতটা কিন্তু মোটামুটি ওর শরীর ভালো ছিল না ঠিকই, বাট ওর সাথে কিন্তু কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। এবার হাসপাতালের দ্বিতীয় দিন থেকে ওর সাথে কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হলো। কীরকম অস্বাভাবিক ঘটনা? ওর তো তখন প্রচণ্ড দুর্বলতা শরীরে, আর অদ্ভুত একটা বিষয় হয়, ওর না খুব বমি হওয়া শুরু হয়েছিল। তো ওকে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে। এবার ও শুয়ে আছে দিনের বেলা, কিন্তু এরকম নয় যে রাতের বেলা। প্রথম ঘটনা ঘটে দিনের বেলা। ও মোটামুটি আধা শোয়া আধা ঘুমের মধ্যে রয়েছে। ডাক্তারবাবু এসে ওকে চেক করে গেলেন। তো ও দেখছে একটা হয় না যে আমরা ধরুন প্রচণ্ড গভীর ঘুমে নেই, হয়তো চোখটা আধা বন্ধ রয়েছে, কিন্তু আশেপাশে লোকজন হাঁটাচলা করা বা লোকজনের কথাবার্তা বলা, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। ঘুমের এটা একটা খুব যখন জাস্ট ঘুমটা আসে, তখন একটা যেরকম স্টেজে থাকে মানুষ, সেরকমের আমি কথা বলছি। তো ও সেরকমভাবে ছিল। এমন সময় ও হঠাৎ করে দেখতে পাচ্ছে আধা চোখ খোলায় যে ওর সামনে হাসপাতালের আরও তো বেশ কিছু বেড ছিল, জেনারেল ওয়ার্ডে ভর্তি ছিল, তো আরও কিছু বেড, তো ঠিক উল্টো দিকের বেডটা ফাঁকা ছিল। ঠিক আছে, ওর উল্টো দিকের বেড, এবং উল্টো দিকের বেডের যে ওপরটা, যে সিলিংটা, সেখানে একটা লম্বা ফ্যান, যেরকম হাসপাতালে ফ্যান থাকে সেরকম একটা ফ্যান। ওর চোখটা তখন মোটামুটি খোলা, ও লিখেছে যে 50 to 60% আমার চোখ খোলাই ছিল, এবং আমি কিন্তু কনসাস ছিলাম, বাট আমার শরীরে
অবসন্ন ছিল, ঘুম পাচ্ছিল, সেটা ছিল, বাট আমার চোখ খোলা। ও দেখছে যে ওই উল্টো দিকের বেডটা ফাঁকা, যেটা সত্যিকারেরই ফাঁকাই ছিল, এবং ঠিক উল্টো দিকের বেডের উপরে যে ফ্যানটা আর কি রয়েছে, ও নিজেকে দেখছে যে ওই ফ্যানটা থেকে ও একটা কাপড়ের সাথে ওর গলাটা বাঁধা এবং ও ঝুলছে। এই জিনিসটাও দেখে এবং বুঝতেই পারছেন ওর শরীর ভালো নেই, ওর চিকিৎসা চলছে, শরীর অবসন্ন, গা হাত পা একটা ব্যথা রয়েছে, কিছু খেতে পাচ্ছে না ঠিক করে। সেমতাবস্থায় ও হঠাৎ করেই দেখছে, এবং ওই যে বললাম ওর চোখ 60 to 70% খোলা ছিল, ও নিজেকে দেখতে পায় ওরকম করে ওই ফ্যান উল্টো দিকের বেডটার ঠিক উপরে যে ফ্যান রয়েছে সেই ফ্যান থেকেও একটা কাপড় দিয়ে গলায় জড়িয়েও ঝুলছে। এটা দেখেও মারাত্মক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে। সঙ্গে সঙ্গে সিস্টার চলে আসে এবং ও এতটাই উত্তেজিত হয়ে যায় যে ওকে একটা ইঞ্জেকশন দেয়। সিস্টার এসে ডাক্তারের সাথে কথা বলে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এবং এটা এতটাই বীভৎস ছিল। ও যেটা ইমেলে লিখেছে যে আপনি বললে বিশ্বাস করবেন না ম্যাডাম, আমি এই জিনিসটা দেখার পর আমি কিন্তু স্পষ্ট দেখেছি, এবং যখন আমি চিৎকার করি নার্স চলে আসে তখন দেখছি না, সব কিছু নর্মাল, আশেপাশে যে লোকজন ছিল, কিন্তু ওই বেডটা ফাঁকাই ছিল। মানে ও যে ভুল দেখেনি সেটা ও বলছে যে এটাই প্রমাণ, কারণ ওই ওয়ার্ডে ও যেদিন ভর্তি হলো সেদিনই ওই উল্টো দিকে যে পেশেন্ট ছিল তার ছুটি হয়ে যায়, এবং ওই বেডটা তখনও অবধি ফাঁকাই ছিল। যাই হোক, তো ওর এত ভয় লাগে, ওর এত কষ্ট হতে থাকে যে মানে ও সেটা বলে বোঝাতে পারবে না। এবার ওর যথারীতি কিছু টেস্টের রিপোর্ট আসে এবং সেই রিপোর্টগুলো খুব একটা ভালো আসে না। তো মানে ডাক্তারবাবু বলে ওর কাছে এক্সপ্লেন করে যে ব্যাপারটার কি হয়েছে, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না। তোকে বলে যে ওর এখন মোটামুটি ট্রিটমেন্ট চলবে 2-3 মাস, এবং এর মধ্যে যদি উন্নতি হয় ভালো, না হলে কিন্তু আরও মানে কঠিন একটা চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। এবার ওর তো স্বাভাবিকভাবেই মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল যে আমি এবার সুখের মুখ দেখতে চলেছি, কারণ এরকম বহু দিন গেছে, ও ওয়েট করেছে ওর হাজব্যান্ড কবে ফোন করবে, কবে ওর সাথে একটু দেখা করতে চাইবে। আজকে যখন ওর হাজব্যান্ড ওকে রোজ ফোন করে, মাঝে মধ্যেই দেখা হচ্ছে ওদের, মানে ও একটা ভালো একটা সময়ের মুখ দেখতে চলেছিল, সেখানে একটা ছন্দপতন হলো। ওর হাজব্যান্ড এলো, ওর হাজব্যান্ড ওকে বলে যে দেখো তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, আমি এখানে চিকিৎসা হোক, যদি দরকার হয় তোমাকে আমি অন্য জায়গায় চিকিৎসা করাবো, কিন্তু তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। এবং ডাক্তারবাবুও বলে যে ঠিকঠাক মতো চিকিৎসা হলে এটা কোনো প্রবলেম হবে না, এবং ডাক্তারবাবু বলে যে আরও 3-4 দিন মতো হাসপাতালে থাকতে হবে, বিষয়টা আর কি একটু মানে থিতু হলে তারপরে ওকে ছাড়বে। এবার ও যে স্বপ্নটা দেখেছে, এই স্বপ্নের কথা কিন্তু কাউকে বলে না, মানে অ্যাকচুয়ালি ও বলছে যে এটা যে স্বপ্ন নয় সেটা আমি শিওর, কিন্তু আমি নিজেই নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি কোনো স্বপ্ন দেখেছি। যাই হোক, এরপর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে মানে ওই জিনিসটাও দেখলো তো, ঠিক তার কিছুক্ষণ পরে মানে বেশ কয়েকটা লোক হাসপাতালের ভিতরে ঢুকলো, মানে ওই ওয়ার্ডে ঢুকলো, এবং খুব চিৎকার চেঁচামেচি মোটামুটি হচ্ছে, এবং সিস্টাররা বলছে যে আপনারা তো চিৎকার চেঁচামেচি করবেন, এটা একটা ওয়ার্ড, এখানে আরও অনেক পেশেন্ট আছে। তো মহিলা ওয়ার্ড ছিল, তো সেখানে একটা অল্প বয়সী মেয়েকে ভর্তি করানো হলো, এবং ঠিক ওনার উল্টো দিকের আর কি যে বেডটা রয়েছে সেখানে। এবং উনি তো প্রথমে বুঝতে পারছে না যে কি হয়েছে, এত লোকজন আছে, বেশ কয়েকজন মিলে ঢুকেছেন। তো কিছুক্ষণ পর একটা নার্স মারফত উনি জানতে পারলেন যে মেয়েটার বয়স হচ্ছে 17-18 হবে। তো মেয়েটা নাকি প্রেম ঘটিত কোনো কারণে মানে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, গলায় নাকি ফাঁস দিয়েছিল। তো কোনো রকমে বাড়ির লোক দেখতে পেয়ে ওকে এখানে নিয়ে এসেছে, কিন্তু ও মানে অবস্থা খুব একটা ভালো নয় আর কি। তো ওকে আনে, মানে প্রাণে বেঁচে গেছে অবশ্যই, কিন্তু ট্রিটমেন্ট চলছে, কারণ তার আগে ও নিজের হাত ফাতো ব্লেড দিয়ে চিরেছে, এরকম কিছু একটাও করেছে। এবং এই জিনিসটা যখন ও শোনে যে ওর উল্টো দিকের সেই বেডটাতেই এমন একজন পেশেন্টকে ভর্তি করানো হলো যে কিনা ওরকমই ঠিক গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করতে গেছিলো, বাট ভাগ্যক্রমে তার বাড়ির লোক দেখে ফেলে, তাই এক্সট্রিম কিছু ঘটেনি। এবার ও ভাবে যে আমি যে জিনিসটা দেখলাম জাস্ট কয়েক ঘন্টা আগে, সে তার সাথে এইটার এতটা মিল কি করে হলো। ও কিন্তু ওখানে নিজেকে দেখেছিল এবং ওই ফ্যানটা থেকে ঝুলতে দেখেছিল। যাই হোক, এটা একটা গেল।
এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে সেদিন আবার রাতের বেলা ও ঘুমোচ্ছে, হঠাৎ করেই মানে দেখুন হাসপাতালে তো মানে একটা জেনারেল ওয়ার্ডে প্রচুর বেড থাকে, প্রচুর রুগী থাকে, তো তাদের এক একজনকে এক এক রকমের ট্রিটমেন্ট দিতে হয়, তাদের এক এক সময় এক এক রকমের ওষুধপত্রের দরকার পড়ে। তো সেখানে নার্স থাকে, আয়া থাকে, এরা তো থাকেই, মানে ওয়ার্ড তো আর ফাঁকা হয়ে যায় না। সেখানে হাঁটাচলা হচ্ছে, নার্সরা হাঁটাচলা করছেন, ডাক্তাররা রাউন্ডে আসছেন, আয়া যারা থাকেন তারা তাদের পেশেন্টের টেক কেয়ার করছে, ফলে লোকজনের তো অভাব নেই। এবার ওর মানে ও শুয়ে আছে, তো শরীরটা খুব খারাপ লাগছে, হঠাৎ করে শরীরটা রাতের দিকে খুব খারাপ লাগতে থাকে, মানে মনে হচ্ছে যেন শ্বাস নিতে অসুবিধে হচ্ছে, খুব ভারী লাগছে শ্বাসটা। যাই হোক, ও নিজেকে আর কি কাম করার চেষ্টা করছে, তো এরকম করে শুয়ে আছে। আবার সেই সেম ব্যাপার, পুরোপুরি ঘুমিয়ে আছে তা নয়, আধা ঘুম আধা জাগার অবস্থায় ও দেখতে পাচ্ছে হালকা চোখ খুলে যে নার্স দিদিরা হেঁটে চলে যাচ্ছে, কোনো পেশেন্টকে নার্স দিদি ওষুধ খাওয়াচ্ছে, কোনো আয়া দিদি কোনো পেশেন্টকে হেল্প করছে। হঠাৎ করেই ওর মনে হলো ঠিক ওর পাশে কেউ এসে দাঁড়ালো, ফট করে কেউ এসে দাঁড়ালো, মানে যাকে বলে হঠাৎ করে হাওয়া থেকে উদয় হওয়া টাইপের কেউ এসে দাঁড়ালো। এবং এইগুলো কিন্তু আমি সবই বলছি কিন্তু কল্যাণী জেএনএম হাসপাতালের কথা। হঠাৎ করেই কেউ এসে ওর পাশে দাঁড়ালো এবং মনে হলো যেন ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে কালো চুলটা, মানে তার চুলটা এতটাই কালো যে তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কারণ মেন লাইটটা অফ করা, ছোট ছোট কিছু লাইট জ্বলছে, এবং ওর সামনে এসে দাঁড়িয়েছে, শুধু দাঁড়িয়েছে। এবং ওইটা যেই মুহূর্তে দাঁড়িয়েছে ওর মনে হলো যেন দমটা এবার বন্ধ হয়ে এলো, মনে হচ্ছে যেন একদমই আর শ্বাস নিতে পারছে না। এবার আস্তে আস্তে এই মানে একটা মানুষ যদি বেশিক্ষণ শ্বাস নিতে না পারে তাহলে তো সে আস্তে আস্তে ছটফটানি শুরু হবে তার শরীরের মধ্যে, কারণ তার শরীর চাইবেই অক্সিজেন নিতে, তো ওরকম ছটফট করতে থাকে। এবং ছটফট করছে, ওর পা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন মানে ও কিন্তু এটা দেখতে পাচ্ছি যে ওর পাশে এসে ওরকম একটা কালো চুলের কেউ দাঁড়িয়ে রয়েছে, বাট ও কিন্তু মানে ওর শরীরে কেউ যে হাত রেখেছে বা ওর গলায় যে কেউ হাত রেখেছে তা কিন্তু নয়। ও নিজে মুভ করতে পারছে, হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, সব কিছুও করতে পারছে, কিন্তু মনে হচ্ছে না ওই জিনিসটা দাঁড়িয়ে আছে বলে স্পেশালি ও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। এবং যখন এরকম প্রচণ্ড ছটফট করছে, তো ছটফট করতে করতে ওর মানে পাশে যে জলের বোতল ছিল সেটা পড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন যখন কোনো বেডে এরকম কোনো পেশেন্ট ছটফট করে তো খুব তাড়াতাড়ি নার্স দিদিদের চোখে পড়ে যাবে, তো সেটা ওর ক্ষেত্রেও চোখে পড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে কিন্তু ওরা চলে আসে এবং তখনকার মতো ওকে রীতিমতো অক্সিজেন সাপোর্ট দেয়। এবার ওর যে সমস্যাটা হয়েছিল তাতে এভাবে হঠাৎ করেই শ্বাসকষ্ট হওয়াটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ ছিল না। তো সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দেওয়া, ওই ওয়ার্ডে যিনি রাউন্ডে ডাক্তার ছিলেন দায়িত্বে তিনি আসেন, তিনি এসে দেখছে যে ওর অক্সিজেন লেভেল অনেকটা কমে গেছে এবং সেটা হঠাৎ করেই ফল করেছে এবং এটার কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ নেই। এবার যাই হোক, ওকে স্টেবল করা হয় এবং কিছুক্ষণ পরেই কিন্তু পুরোপুরি সুস্থ, মানে ওই ব্যাপারটা থেকে সুস্থ হয়ে যায়, ওর আর শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধে হয় না। এবার ডাক্তাররাও বুঝতে পারছে না যে হঠাৎ করে ওর এটা কী করে হলো, এটা তো হওয়ার কথা ছিল না, হঠাৎ করে কী করে এটা হলো। ও নিজেও অবাক হয়ে যায় এবং এই যে ও জিনিসটা দেখেছে যে ওর বেডের পাশে কেউ একজন রয়েছে, কেউ একজন দাঁড়িয়েছে, এটা না ও কাউকে বলতে পারছে না, কারণ ও বুঝতে পারছে যে এভাবে কারোর পক্ষে দাঁড়ানো এখানে সম্ভব নয়। কে দাঁড়াবে এসে? আর এখানে ভিজিটিং আওয়ার ছাড়া তো আর যে কেউ যখন তখন তো আর ঢুকতে পারে না, হঠাৎ করে কেউ এসে উদয় হবে এবং ও নিজে থেকেই দেখে যে সেই জিনিসটা কিছুক্ষণ পরে চলে গেল, যেই নার্স দিদিরা ছুটে এলো। এবার ও যদি এই কথাটা ওখানে বলে তাহলে বুঝতেই পারছেন বিষয়টা মানে কেউই বিশ্বাস করবে না, একটা মনে হবে যে একটা বেকার কথা বলছে বা অসংলগ্ন কথা বলছে, ভুল বকছে, একটা এরকম কিছু হবে, তাতে ট্রিটমেন্টের মোড়ও ঘুরে যেতে পারে। তো এই সব কিছু চিন্তা করে ও কিন্তু আর কিছু বলে না। যাই হোক, এবার পরের দিন ওকে ডাক্তারবাবু জিজ্ঞেস করে, অনেক প্রশ্ন করে। এবার সত্যি কথা বলতে ও যেটা লিখেছে যে ম্যাডাম আমার কিন্তু শারীরিক উন্নতি খুব একটা হচ্ছিল না এবং আমি ডাক্তারবাবুকে জোর করেই বলি যে ডাক্তারবাবু আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আপনি আমায় ছুটি দিয়ে দিন। ডাক্তার বলে যে দেখো তুমি এখন অতটা সুস্থ হওনি তো, আর এদিকে মানে ওনার যে হাজবেন্ড তো সেও বলে যে দেখো তোমার তো ওখানে দেখাশুনো করার তো কেউ নেই, তুমি তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছুটি নিয়ে যে
বাড়িতে যাবে, ওই তোমার যে আত্মীয়, সে তো নিজেই একজন বয়স্কা মহিলা, সে তোমার কি করে খেয়াল রাখবে? তুমি এখান থেকে এখানে আরও 2 দিন যখন ডাক্তারবাবু বলছেন, তুমি আর 2 দিন এখানে থাকো, তারপর তুমি বাড়ি যেও। এবার ডাক্তাররা যতটা ওর প্রোগ্রেস হবে, ওষুধে যতটা কাজ করবে ভেবেছিল, ততটা কাজ কিন্তু হচ্ছিল না। এবং পরের দিন রাতে যে ঘটনাটা ঘটে, সেটা কিন্তু মানে প্রচণ্ড একটা খারাপ ঘটনা। সেটা হচ্ছে যে ওই দিন ও মানে ওর হঠাৎ করেই রাতের বেলা বাথরুম যাওয়ার দরকার পড়ে। এবার অন্যান্য সময় কি হতো, ওর মানে ও মোটামুটি হেঁটে হেঁটেই বাথরুমে যেত। এবার ও উঠে বাথরুমে গেছে। এবার বাথরুমের যেখানে জায়গাটা, সেখানে পরপর অনেকগুলো বাথরুম রয়েছে। এবার রাতের বেলা যেহেতু অনেকটা রাত, ফলে বাথরুম মোটামুটি ফাঁকাই ছিল, তো একটা বাথরুমেও ঢুকেছে, লক করেছে, বাথরুমের কাজ হয়ে গেছে। এবার ও লকটা খুলবে, ও লকটা খুলতে পারছে না, মানে লক খুলেছে কিন্তু দরজা খুলছে না। এবার ও ভাবছে যে কী হলো বিষয়টা, দরজা কেন খুলছে না, লক তো খোলা, আমি তো খুলে দিয়েছি। এবার একটা হাসপাতালে ওয়ার্ডের মধ্যে রাতের বেলা এই ধরনের ইয়ার্কি ফাজলামি তো আর কেউ মারবে না যে বাইরে থেকে দরজাটা দিয়ে দেবে। আর সত্যি বলতে কি, বাইরে থেকে দরজা লক করার কোনো সিস্টেমই নেই, যা লক করা ভিতর থেকে, বাইরে থেকে আবার কেই বা লক করে। এবার ও যত ঢকঢক করছে, খোলার চেষ্টা করছে, ও কোনোভাবেই খুলতে আর পারছে না। এবার না ওর প্রচণ্ড ভয় লেগে যায় যে কী হলো ব্যাপারটা। এবং ওই জায়গায় ও পরিষ্কার বুঝতে পারছে, মানে ও যখন দরজাটা খোলার চেষ্টা করছে, ও পরিষ্কার বুঝতে পারছে যে কেউ একজন ওর পিছনে যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মানে ওর আর সাহস হচ্ছে না যে পিছন ঘুরে দেখবে। ও বলছে যে আমি পরিষ্কার বুঝতে পারছি, মানে ওই ছোট বাথরুমটা তো খুব বিশাল বড় নয়, বাট আমি বুঝতে পারছি কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কে দাঁড়িয়ে রয়েছে, কেন দাঁড়িয়ে রয়েছে আমি কিছু জানি না। শুধু আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি এই মুহূর্তেই বাথরুম থেকে বেরোতে হবে। মানে ও বারবার শিওর হচ্ছে যে আমি কি লকটা খুলেছি। ও দেখছে হ্যাঁ লকও খুলেছে, চিটকিনিও খুলেছে, কিন্তু দরজা কেন তাহলে খুলছে না। এরকম করে যখন প্রচুর আওয়াজ করছে, তো তখন হঠাৎ করেই আরও কেউ একজন এসেছে। এবং সে যখন এসেছে, ও একটা মানে জুতোর আওয়াজ পেয়েছে, হঠাৎ করে নিজে থেকেই দরজাটা খুলে গেছে। এবার সে জিজ্ঞেস করেছে যে এত আওয়াজ করছিলেন কেন, তো বলেছে যে দরজাটা আসলে আটকে গেছিলো, ওই অত কিছু আর বলেনি, যে মানে আমার খোলা ছিল তা সত্ত্বেও কেন খুলছিল না আমি জানি না, এসব অত প্রসঙ্গেও যায়নি। ও শুধু বলে যে দরজাটা আমিই খুলতে পারছিলাম না। যাই হোক, ও বেরিয়ে আসার পরে ও হঠাৎ করেই মানে ওর কী হলো নিজেও জানে না। ও কিন্তু মানে ওদের ও যে ওয়ার্ডে ভর্তি ছিল, সেই ওয়ার্ড থেকে সোজা গিয়েই কিন্তু বাথরুমটা কিন্তু খুব একটা দূরে না। এবং ওর বেড থেকে বাথরুম হচ্ছে কত হবে, ওই 10-12 পা ম্যাক্সিমাম। করিডোরে লাইট রয়েছে, সব কিছু রয়েছে। এবং ও যখন বাথরুম থেকে বেরোয়, ও ভাবে যে বেরিয়ে গেছি, এবার আমি গিয়ে শুয়ে পড়ব। এই অবধি কিন্তু ওর মনে আছে। এরপরে কি হলো শুনুন। এরপরে ও ওখান থেকে বেরিয়ে নিজের বেডে কিন্তু যায় না। ওর কি মনে হয়েছে ও নিজেও জানে না। ও ওখান থেকে সোজা হাঁটা শুরু করে। এবং জেএনএম হাসপাতাল অনেক বড়, তো সেখান থেকে ও সিঁড়ি দিয়ে নেমে ও অন্য বিল্ডিংয়ের দিকে চলে যায়। এবার দেখুন, অত বড় হাসপাতাল, আর রাতের বেলা তো বাইরের লোক তো সেভাবে তো আর থাকে না, থাকলেও সেটা বাইরে থাকে, ভিতরে তো আর কোনো বাইরের লোক আসবে না। এবার ও সেখান থেকে গিয়ে কোথা থেকে কোন বিল্ডিংয়ে না পুরো বাইরে চলে যেতে চায়। এবার বাইরে চলে যেতে গিয়ে ওর কি মনে হয়, ওখান থেকে চলে আসে। ওর একবার মনে হয় যে আমি এখানে কেন আছি, আমি তো আমার ওয়ার্ডে আমার বেডে গিয়ে শোবো। ও কিন্তু সেটা ভুলে যায়। এবং এরপরে ওর মনে হলো, মানে ও নেমে এসে হঠাৎ করে ও নাকি ছাদের দিকে তাকায়। ছাদের দিকে তাকিয়ে ওর এটা মনে আছে যে ওর মনে হলো না ওকে ছাদে যেতে হবে, তো ছাদে যেতে যায়। স্বাভাবিকভাবেই ও যখন ওয়ার্ড দিয়ে ওই দিকে যাচ্ছে, ওখানকার একটা ওয়ার্ড বয় ব্যাপারটা দেখে ফেলে, ওকে ধরে ফেলে। ওকে যখন বলেছে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি এখন একদিকে কেন যাচ্ছেন, তো তখন ওর মনে হয় যে আরে আমি কি করছি এটা, মানে ও তখন সম্বিত ফেরে। তো ও নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। যাই হোক, তো এরপরে ওর মানে ট্রিটমেন্ট চলে, এবং প্রত্যেকটা মুহূর্তে পুরো ভয়ে থাকতো যে ওর সাথে এবার কী ঘটতে পারে। তো ওর সেই দিন আর কি, যখন ওর স্বামী আসে আর কি, তখন ও সব কথা বলে যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। তো তখন ওর স্বামী ওকে বলে যে তুমি আমাকে এগুলো আগে কেন বলোনি।
তখন বলছে তোমাকে আগে বলিনি, তুমি কি বিশ্বাস করতে, তুমি কি এখনো বিশ্বাস করছো? বলছে হ্যাঁ আমি বিশ্বাস করছি তোমার সব কথা। ঠিক আছে, আমি তোমাকে একটা অন্য বাড়ি ভাড়া করে রাখছি এবং এই বাড়িতে কিন্তু তুমি একা থাকবে, ওই মহিলাকে তুমি সাথে রেখো না। তো ও তোর স্বামীর উপরে রেগে গেছে যে যে তুমি এতটা সময় আমার সাথে ছিলে না, এই মহিলাকে আমি রেখে, আমার এই আত্মীয়াকে আমি রেখে আমি কাজে বেরিয়েছি, আমি আমার একাকিত্বের সময় নিয়ে আমাকে অনেক সাথ দিয়েছে, তুমি আমাকে বলছো এনাকে না দেখতে? তো স্বামী বলে যে আমি তোমাকে যা বলছি ঠিক বলছি, তুমি এই মহিলাকে বলো বাড়ি চলে যেতে, বা তুমি না বলতে পারো আমি বলে দিচ্ছি যে তোমার এখন শরীর ভালো নেই, উনি যেন ওনার বাড়ি চলে যায়। তো ওর তো খুব রাগ হয় ওর স্বামীর উপরে, কিন্তু যাই হোক ওর স্বামী বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে থাকবো এই বাড়িতে। তো স্বামী একটা অন্য বাড়ি ভাড়া করে ওকে সেখানে হাসপাতাল থেকে নিয়ে তোলে এবং পরের দিন ওকে বলে যে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, তুমি আমার সাথে এক জায়গায় চলো। তো ওকে একটা ঠাকুর বাড়ি নিয়ে যায়। ঠাকুর বাড়ি যখন নিয়ে যায়, সেখানে যে ভদ্রলোক ছিলেন সে নাকি ওকে দেখেই বলে দেয় যে মা, তোমার উপরে তো খুব খারাপভাবে একটা কালো জাদু করা হয়েছে, এই কালো জাদু যদি না কাটানো যায় তুমি কিন্তু বাঁচবে না মা, তোমার কিন্তু বড় ফাড়া আছে। তো এই বলে উনি ওকে একটা মাদুলি দেয় এবং ওকে একটা প্রসাদ দেয়, ঠাকুরের পুজোর প্রসাদ দেয়, বলে যে মা তুমি এটা খেয়ে নাও, এক্ষুনি খেয়ে নাও। তো খেয়ে নেয়। ওর স্বামীকে জিজ্ঞেস করছে, ওই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে, কে কী করেছে, ওরও কিন্তু একটা মনে কোথাও একটা সন্দেহ হচ্ছিল যেগুলো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এগুলো তো খুব একটা স্বাভাবিক নয়। তো তখন ওই ঠাকুরমশাই এবং ওর স্বামী বলে, তার এক ওর স্বামী এই ঠাকুরমশাইয়ের কাছে এর আগে 2-3 বার এসেছে, ওকে প্রথমবার নিয়ে গেছে কিন্তু ওর স্বামী এসেছে। তো এখানে অনেক কিছু ঘটনা ঘটে, সেসব আমি বললে আরও ঘটনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মোদ্দা কথা যেটুকু বলি, যেটা আর কি ব্যাপার, সেটা হচ্ছে যে ওর স্বামীর যে প্রথম পক্ষের যে স্ত্রী ছিল, সে বিভিন্ন রকমভাবে ওর স্বামীকে ফাঁসানোর চেষ্টা করে এবং এই ফাঁসানোর মূল উদ্দেশ্যই ছিল টাকা পয়সা নেওয়া। এবং ওই প্রথম যে স্ত্রী ছিল তার কিন্তু চরিত্র খুব একটা ভালো ছিল না, তার কিন্তু আরও 2জন লোকের সাথে রীতিমতো সম্পর্ক ছিল এবং ওর স্বামীকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে টাকা নেওয়ার একটা ফন্দি এঁটেছিল এবং বিভিন্ন রকমভাবে ওর স্বামীর ক্ষতি করছিল। এবং ওই যে টাকা পয়সা চাওয়া, ওই যে খারাপ ব্যবহার করা, এগুলো কিন্তু ওর স্বামীকে বশীকরণ করে করছিল। কিন্তু এই বশীকরণ না খুব বেশি দিন অনেক ক্ষেত্রে খাটে না। এবং ওই যে জমি বিক্রি করে যে টাকা দেওয়া, সমস্ত কিছুই কিন্তু ওর স্বামী ওর সেই প্রথম স্ত্রীর থেকে যাকে বলে বাঁচার জন্য এগুলো কিন্তু করেছিল। এবং এরপরেও যখন আরও টাকা পয়সা দাবি করতে থাকে, তখন ওর ওই প্রথম স্ত্রী নাকি বলেছিল যে তুমি যদি আমার ডিমান্ড ফুলফিল না করো, আমি তোমার প্রথম তুমি যার সাথে সংসার করবে ভেবেছো তোমার দ্বিতীয় স্ত্রী, তার কিন্তু আমি ক্ষতি করে দেবো। এবং এরপরে ওর স্বামী বুঝতে পারে যে খুবই খারাপ মহিলা, তো তখন বলে যে না, আমি তোমাকে একটা টাকাও দেবো না, দেখি তুমি কি করার করতে পারো। এবং ওর ডিভোর্স ফাইল করে দেয়। এবং শুধু ডিভোর্স ফাইল করে তা নয়, ওর প্রথম স্ত্রীর যে স্বভাব চরিত্র ভালো নয় সে বিষয়ে কিন্তু প্রচুর প্রমাণপত্র জোগাড় করে দেয়, যাতে কোর্টে কেস উঠলে এগুলো দেখাতে পারে এভিডেন্স হিসেবে। এবার ওই মহিলার তো খুব রাগ হয়ে যায়, সে তখন নিজের মনের জ্বালা মেটানোর জন্য ওনার এই দ্বিতীয় স্ত্রী অর্থাৎ পৃথার ক্ষতি করে। এবং সেই ক্ষতি করার জন্য কাকে লাগিয়েছিল জানেন? আপনারা হয়তো গেস করতে পারবেন কি পারবেন না আমি জানি না। ওই মহিলাকে, ওই যে অসহায় মহিলাটিকেও সাহায্য করেছিল, তার নিজের বাড়িতে এনে রেখেছিল, নিজের মায়ের মতো শ্রদ্ধা ভালোবাসা দিত, তাকে কিন্তু উনি হাত করেছিল। ও যে দুপুরে বাড়ি থাকতো না সেটা কিন্তু ওনার প্রথম স্ত্রী জানতো। এবং সে একদিন ওই বাড়িতে আসে এবং বাড়িতে এসে ওনাকে বলে, ওই মহিলাকে বলেছিল যে তুমি যদি, আমি তোমাকে কিছু কিছু কাজ করতে বলবো, ওই এই ধরনের মানুষের ক্ষতি করতে গেলে তার জামা কাপড় লাগে, তাকে কিছু কিছু খাওয়াতে হয়। তো বলে যে আমি যেগুলো বলবো সেগুলো যদি তুমি করে দাও, তাহলে আমি একজনকে চিনি, সে কিন্তু বিভিন্ন তার ক্ষমতার মাধ্যমে তোমার ছেলেকে তোমার কাছে এনে দেবে। এবার ওই মহিলার একটা দুর্বলতা ছিল তার ছেলের প্রতি, সে ভাবে যে আমি যদি এর কথা মতো কাজ করি, এর যদি ক্ষতি হয় আর তাতে যদি আমি আমার ছেলেকে ফিরে পাই, তাহলে আমি সেটাই করি। এবং ওই মহিলা কিন্তু এই জন্যই মাঝে মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং ওর জামা কাপড় পুটলির মধ্যে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিত, ওই প্রথম স্ত্রীকে দিত। এবং সে কিন্তু বিভিন্ন জিনিসপত্র দিত যেগুলো কিন্তু পৃথাকে ওই চায়ের সাথে জলের সাথে কিন্তু ওই মহিলা খাওয়াত, এবং সেই জন্যই আলাদা কাপে আলাদা গ্লাসে ওকে চা জলগুলো দিত।
এবং এই বিষয়টা যখন ও বুঝতে পারে, এবং এটা মানে ওর যে দ্বিতীয় স্বামী সেও ভেবেছিল যে ও কোনো ক্ষতি করে দিতে পারে, তো সেই জন্যই কিন্তু ওর সাথে আবার নতুন করে যোগাযোগ করে। এবং ওর সাথে যোগাযোগ এতদিন রাখছিল না, সেই জন্যই ও বলেছিল ওর প্রথম স্ত্রী, তুমি যদি তোমার দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ রাখো তাহলে কিন্তু ওর ক্ষতি হবে। তো যাই হোক, পুরো বিষয়টা সামনাসামনি হয় এবং ওই ঠাকুরমশাই ভীষণ ভালো করে ওকে প্রোটেক্ট করেছিলেন, ভগবানের অনেক আশীর্বাদ ছিল। ও প্রত্যেক দিন শ্রী হনুমান চালিসা পাঠ করতো, একটা অধ্যায় করে মা চণ্ডী পাঠ করতো। তো এগুলো করার পরে ও সম্পূর্ণ রকমভাবে সুস্থ হয়, কারণ চিকিৎসা করেও ও কিন্তু সুস্থ হচ্ছিল না। তো তারপরে যখন ওর প্রথম স্ত্রীও বুঝতে পারে যে এর কাছে সমস্ত এভিডেন্স আছে, তো তখন ওর প্রথম স্ত্রীও ওকে তারপরে ডিভোর্স দেয়। তারপরে অনেক ঝামেলা হয়, বাট আলটিমেটলি ডিভোর্স পায় এবং ওরা তারপরে কলকাতায় এসে ফ্ল্যাট কিনে এখন রয়েছে, সুখে শান্তিতেই রয়েছে, কোনো অসুবিধে নেই। বাট ওই ট্রমাটা কিন্তু আজও ওর মধ্যে রয়েছে, আজও ওর ভয় লাগে। আর সত্যি কথা বলতে কি, ও তখন যখন জিজ্ঞেস করছে যে আমি হাসপাতালে কেন এগুলো দেখেছি, তো তখন ওকে ওই ঠাকুরমশাই বলেছিলেন যে দেখো, এক একটা জায়গা না এক এক রকমের অরা থাকে। একটা হাসপাতালে অনেক ভালো হয়তো নতুন সন্তান জন্ম নেয়, নতুন প্রাণ জন্ম নেয়, সেটা যেমন হয়, তেমনি হাসপাতালে বহু মানুষ চিকিৎসা করায়, ভালো হয়, কেউ ভালো হয় না, সে মারা যায়। তো ওখানকার অরাটা না একটু অন্যরকমই হয়। ফলে কেউ যদি ওই সমস্ত জায়গায় কারোর কোনো ক্ষতি করে, অনেক সময় এরকম হয় যে সেই ক্ষতিটা কিন্তু খুব র্যাপিড হয়, কারণ সেখানকার অরার মধ্যে অনেক ব্যাপার থাকে, তো সেইখানে কিন্তু এগুলো খুব প্রকট হয়। তো সেই জন্যই ও কিন্তু হাসপাতালে এই জিনিসগুলো দেখেছিল। যদিও হাসপাতালের এখানে কোনো ভূমিকা নেই, কিন্তু ওকে যে ক্ষতিটা করেছিল তার রিফ্লেকশনটা কিন্তু হাসপাতালেও যে কটা দিন ছিল সে কটা দিন কিন্তু বেশ টের পেয়েছিল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।